গন্ডগোল আছে? না না, ঠিক আছে, বারে বারে হয়ে যাচ্ছে। নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা স্বামীজির অনুধ্যান শুনব। স্বামীজির অনুধ্যান শুনছিলাম হাজার বাতির ঝাড়, এই বইটি থেকে স্বামী মেধসানন্দজি মহারাজ। এই হাজার বাতির ঝাড়, এই কথাটির মানে বইয়ের এই যে নামটি দেওয়া হয়েছে, এর পিছনে যে ঘটনা সেটা আমরা গত পর্বে শুনেছিলাম। স্বামীজি হই হই করে ঠাকুর পরিবার মানে রবীন্দ্রনাথের যে পরিবার, ঠাকুর বাড়িতে পৌঁছে গিয়ে হাঁক পারতেন, কি হে দীপু, বাড়ি আছো নাকি? স্মৃতিচারণা করছেন হেমলতা ঠাকুর। হেমলতা ঠাকুর হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র, দীপেন্দ্রনাথের স্ত্রী, ঠাকুর বাড়ির কুলবধূ। আবার তার বাপের বাড়ির পরিচয়ও কিন্তু সাংঘাতিক। তিনি রামমোহন রায়ের নাতনির নাতনি। শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শান্তিনিকেতনে পরবর্তীকালে এই হেমলতা ঠাকুর বড় মা বলে পরিচিতা। বাবা কি দরাজ গলা ছিল তার, বলছেন হেমলতা ঠাকুর। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি তো আদব কায়দা মানা বাড়ি, কিন্তু স্বামীজি তো কোনো আইন মানার লোক ছিলেন না। কারণ আমরা জানি যে সেই বাংলার নবজাগরণে ঠাকুর পরিবার, ঠাকুর বাড়ি ছিল পায়োনিয়ার, অগ্রবর্তী। তো সেই পায়োনিয়ার ঠাকুর বাড়িতে নানা রকম সূক্ষ্ম এটিকেট, ভদ্রতা ইত্যাদি ছিল। সেখানে ওই রকম চিৎকার করে পাড়া কাঁপিয়ে ডাক, আমার স্বামীও শশব্যস্ত হয়ে উত্তর দিতেন, যাই ভাই নরেন যাই। হেমলতা ঠাকুর বলছেন উনি ছিলেন আমার স্বামীর সহপাঠী। আমাদের বাড়ি আসতেন, তারপর বাইরের ঘরে অনর্গল গল্প, গান এবং সশব্দ উচ্চহাস্য চলত স্বামীজির। এমনই ছিল স্বামীজির প্রাণমনোহরণ উপস্থিতি। তিনি সকলের মন প্রাণ জয় করে নিতেন। তিনি যখন চলে যেতেন, এক অপূর্ব চিত্রকল্প ব্যবহার করে হেমলতা দেবী লিখছেন, মনে হতো যেন হাজার বাতির ঝাড়ের সবকটি প্রদীপ একসঙ্গে নিভে গেল। একেবারে ছবির মতো। আমরা তো জানি ঠাকুর পরিবারের প্রত্যেকে মানে কি বউ, কি কন্যা, কি ছেলেরা সবাই প্রতিভার অধিকারী। এমনকি সেখানে যারা বউ হয়ে আসতেন তাদেরও কম প্রতিভা ছিল না, এবং তারাও সেখানে পুরুষদের সঙ্গে সমান তালে কাব্যচর্চা, অর্থাৎ নানাভাবে সঙ্গীত চর্চা, কাব্য চর্চা, অঙ্কন চর্চা, সাহিত্য চর্চা করে থাকতেন, নৃত্য চর্চা, নাট্য চর্চা, অর্থাৎ তারাও সমান তালে সর্ব ব্যাপারে পারদর্শিনী হয়ে উঠে প্রমাণ দিতেন ঠাকুর পরিবারের বউ হিসেবে। তো এহেন অবস্থায় আমরা দেখছি যে কি অপূর্ব চিত্রকল্প ব্যবহার করে স্বামী মেধসানন্দজি মহারাজ বলছেন, হেমলতা দেবী লিখছেন, মনে হতো যেন হাজার বাতির ঝাড়ের সবকটি প্রদীপ একসঙ্গে নিভে গেল। তিনি সকলকে একেবারে আলোকিত করে মাতিয়ে দিতেন। তা সেই বইটি থেকে আমরা শুনছি। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। সবাই অনেকেই আমরা সমবেত হয়ে গেছি। তার আগে ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে শুরু করছি আমাদের আজকের প্রসঙ্গ। আমরা ভবতারিণী দেবীর কথা শুনতে শুনতে আগের পর্বটি শেষ করেছিলাম।
যে ভবতারিণী দেবী মানে উপেনের স্ত্রী, সাহিত্য সাহিত্য মন্দির, বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার উপেন তার স্ত্রী, তিনি আবার ছোটবেলা থেকে স্বামীজিকে দাদার মতন দেখছেন। তিনি স্বামীজিও তাকে একদম আপন বোনের মতন রাগাচ্ছেন, খেপাচ্ছেন, এমনকি তার বিয়ে ভেঙে দেবার জন্য গিয়ে বলে আসছেন এত বড় মেয়ে বিছানায় হিসি করে দেয়। তো সুতরাং আমরা বুঝতেই পারছি, আবার ঠাকুর ঘটকালি করছেন। তো এই অবস্থার থেকে এটাই বোঝা যাচ্ছে যে সেই সময়ে ঠাকুর মা স্বামীজিকে যেন আমরা পাচ্ছি একেবারেই আমাদের এই কিছুদিন আগের ঘটে যাওয়া ঘটনা তারই এক একজন হিসেবে, যেন আমাদেরই বড় দাদা। ঠাকুর মাকে যেন আমরা একটু হাত বাড়ালেই ছুঁতে পারবো এই রকম। এবার আমরা আজকে শুনবো গিরিশ ঘোষের সঙ্গে স্বামীজির কথোপকথন। স্বামীজির পরিহাস যে সব সময় মজার উত্তরের মধ্যে সীমাবদ্ধ থাকতো তা নয়। স্বামীজির পরিহাস সবসময় যে মজার উত্তরের মধ্যে সীমাবদ্ধ থাকতো তা নয়, প্র্যাকটিক্যাল জোকসেও তিনি ছিলেন সিদ্ধ। বেলুর মঠের ঘটনা, শুভ সন্ধ্যা ভারতীদি, চিনুদি, লক্ষ্মী, সকল ভক্তবন্ধুদের, স্বপ্নাদি সকল ভক্তবন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। বেলুর মঠের ঘটনা। জোসেফিন ম্যাকলাউড তার পাশ্চাত্যের অনুরাগিনীদের মধ্যে অন্যতমা। স্বামীজি জোসেফিন ম্যাকলাউডকে আদর করে জো বলে ডাকতেন। জোসেফিন ম্যাকলাউডের আচার আচরণ ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ, এটিকেট সম্বন্ধে সদা সচেতন। স্বামীজির একবার ইচ্ছে হলো তাকে নিয়ে মজা করার। স্বামী সুবোধানন্দকে তার সরলতা ও অল্প বয়স্কতার জন্য গুরু ভাই হলেও স্বামীজি খোকা বলে ডাকতেন। আর বাস্তবিক স্বামী সুবোধানন্দজি মহারাজকে আমরা সবাই খোকা মহারাজ বলে থাকি এখনো। স্বামীজি তাকে একদিন ডেকে বললেন, খোকা, তুই এই খাবারটা জোকে দিয়ে আয়, সে তোকে নিশ্চয়ই থ্যাংক ইউ বলবে। তুই তার উত্তরে কি বলবি বলতো? ডোন্ট কেয়ার বলে চলে আসবি। এ তো একেবারেই এটিকেট বিরুদ্ধ ব্যাপার। আর সরল সুবোধানন্দ তাকে স্বামীজি শেখাচ্ছেন, সুতরাং তিনি এসব কিছুই সন্দেহ না করে একেবারে খোলা মনে স্বামীজির আদেশ পালন করে জিনিসটা জোসেফিনের হাতে দিচ্ছেন নিয়ে গিয়ে। আর জোসেফিনও যথারীতি থ্যাংক ইউ বলেছেন। সুবোধানন্দজিও একেবারে অক্ষরে অক্ষরে স্বামীজির শেখানো কথা ডোন্ট কেয়ার বলে সঙ্গে সঙ্গে পিছনে ফিরেছেন, একেবারে যেমনটি বলেছেন তেমনটি। দেখতে না দেখতে স্বামীজি ঠিক যেমনটি আন্দাজ করেছিলেন, জো ভীষণ উত্তেজিত হয়ে হাঁপাতে হাঁপাতে স্বামীজির কাছে এসে রেগে ফেটে পড়ছেন। রাগে একেবারে মানে প্রচন্ড উত্তেজিত হয়ে বলছেন, হোয়াট রাইট হ্যাজ দিস ল্যাড টু হিউমিলিয়েট মি? জোর সেই রাগত মূর্তি দেখে স্বামীজি তো একেবারে অট্টহাস্য করছেন। সে কি হাসি স্বামীজির! পরে তো সব জানা গেল। আরেকটি ঘটনা, গিরিশ বাবুর সঙ্গে স্বামীজির কথা চলছে। স্বামীজি একসময় বললেন, দেখো জিসি, স্বামীজি গিরিশ বাবুকে জিসি বলে ডাকতেন। গিরিশ ঘোষ আদ্যক্ষরগুলো, দেখো জিসি, তুমি যাই বলো, 3.5 হাতের মধ্যে সেই বিরাট পূর্ণ ব্রহ্ম কখনো আসতে পারেন না। আর গিরিশচন্দ্রের তো একেবারে জ্বলন্ত বিশ্বাস। তো সেই গিরিশ ঘোষের বিশ্বাসকে এইভাবে আঘাত করে স্বামীজি বলছেন, আসলে স্বামীজি তো মজা করবার জন্যে, শুভ সন্ধ্যা কৌশানীতে বসে, জয় রামকৃষ্ণ, কৌশানীর সঙ্গে
আমার একটা মধুর স্মৃতি জড়ানো। আমার প্রথম বেড়াতে যাওয়া জীবনের এই নৈনিতাল কৌশানী, এবং সেখানে আমি আমার বাবা মায়ের সঙ্গে গিয়ে সেই সব মধুর স্মৃতিগুলো, তখন যদিও আমার মাত্র 3.5 বছর বয়স ছিল, প্রথম বেড়াতে যাওয়া, কিন্তু ছবি দেখে দেখে এখনো মনে হয় স্বপ্নের মতো মনে পড়ে। তো যাই হোক, তারপরে আমার মা বাবা অবশ্য বলেছিল, তোমার যেটুকু স্মরণে আছে ওটুকুই থাক, তাকে আর বর্তমানে নৈনিতাল দেখে হারিয়ে ফেলো না। তা যাই হোক, আমরা আবার ফিরে আসি। তো তা জিসি গিরিশ ঘোষের তো 5 শিকা 5 আনা বিশ্বাস, আর তারপরে শুধু তাই নয়, জ্বলন্ত অগ্নির মতো বিশ্বাস। সেই জন্য তাকে এই কথা বলা, স্মিতা এই ভারতীদি অনেক দিন পর, একদম শুভ সন্ধ্যা, তাকে বলছেন, তুমি যাই বলো জিসি, দেখো 3.5 হাতের মধ্যে সেই বিরাট পূর্ণ ব্রহ্ম কখনো আসতে পারে না। গিরিশচন্দ্র বললেন, হ্যাঁ হয়, কেন হবে না? ব্যাস, তর্ক শুরু হলো। কেউই নিজের মত ছাড়তে রাজি নন। ক্রমে বিতর্ক উচ্চ গ্রামে উঠল। দুজনেই অসাধারণ ধী সম্পন্ন পণ্ডিত এবং বাগযুদ্ধে নিপুণ। স্বামীজি শান্তভাবে কথা বলে যাচ্ছেন, কিন্তু গিরিশচন্দ্র কিছুতেই ঠাকুরের ব্যাপারে নিজেকে স্থির রাখতে পারছেন না, উত্তেজিত হয়ে পড়ছেন। বহুক্ষণ কেটে গেল, গিরিশচন্দ্র আর নিজেকে সামলে রাখতে পারছেন না। আর স্বামীজিও গিরিশচন্দ্রকে উত্তেজিত করবার জন্যে অনেক ভালোবাসা ভালোবাসা স্মিতা, রুমাদি, তন্ময় ঘোষ, আর স্বামীজিও গিরিশচন্দ্রকে ইচ্ছাকৃতভাবে উত্তেজিত করতে করতে শেষে গিরিশচন্দ্র চিৎকার করে মাটিতে হাত চাপড়ে বলছেন, হ্যাঁ রে শালা, এসেছে 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 শালা, আমি দেখেছি রে, আমি দেখেছি। স্বামীজি তক্ষুনি উঠে গিরিশচন্দ্রকে একেবারে বুকে টেনে আলিঙ্গন করলেন। দোতলা থেকে সিঁড়িতে নামার সময় স্বামীজি সঙ্গী বাবুরাম মহারাজকে বলছেন, ওরে, জিসির সাথে দুটো ফলস টক করা গেল। আমার গুরুর এমন একজন শিষ্য আছে যাকে বিশ্বাসের অতল পাহাড় থেকে কেউ নামাতে পারবে না। কি সুন্দর কথা! এই যে তোমরাই তো দিয়েছো গো, তোমার হাত দিয়ে এসেছে। আর কে দিয়েছে? সুদীপ্তা। সেইটা আর এখন মনে পড়ছে না। আর কেন হাজার বাতির ঝাড়, সেই নামটাও এত সুন্দর, আমরা গত পর্বেও শুনেছি, আবারও শুনলাম, যাতে কেউ ভুলে না যায় বা মিস না করে। আর স্বামীজির ভালোবাসা, তার কি তুলনা আছে? সাগরের উপমা সাগর, আকাশের উপমা আকাশ। তেমনি স্বামীজির ভালোবাসার উপর স্বামীজির ভালোবাসা। ভালোবাসার আকর্ষণেই তো তার জন্ম, ভালোবাসাতেই তার স্থিতি। ভালোবাসার আকর্ষণেই তার দেহ ধারণ থেকে দেহ ত্যাগ পর্যন্ত শুধু দিয়ে যাওয়া। আমরা আজকাল হই হই করে, ও শিবটা, অনেক অনেক ভালোবাসা গো শিবটা, কারণ এই বইটা কখনো আমি শুনিও নি, পাইও নি। এই জন্যে বলি, আমাদের এই পাঠচক্র সম্পূর্ণ আমার গুরুদেবের তৈরি করে দেওয়া। তিনি হাতে কখন কি বই, বইয়ের নাম, বিষয় সব এইভাবে যোগান দিয়ে যান, ভাবতেও হয় না। তা এত সুন্দর, এত সুন্দর। শিবটার ফোন নাম্বারটা একটু দিয়ে রেখো, কেমন? আচ্ছা, তারপরে যে কথায় ছিলাম, আমরা এখন কত হই হই করে ভালোবাসা দিবস পালন করি, গোলাপ ফুল কিনে, আরো কিসব কিসব করে। অথচ দুঃখের বিষয়, আমরা এই পৃথিবীতে ভালোবাসার মর্মটাই বুঝি না। আমরা ভালোবাসাকে, শ্রী অরবিন্দ তাই বলছেন, আমরা এই ভালোবাসা অত্যন্ত পবিত্র জিনিস, কিন্তু তাকে আমরা এই
পৃথিবীর স্থূল জগতে নামিয়ে এনে তাকে আস্তা করে নিয়ে ফেলেছি, তার অপভ্রংশী রূপটিকে নিয়ে নাড়াচাড়া করে। এই জায়গাটুকু কি সুন্দর! মূর্তিমান প্রেম। স্বামীজির ভালোবাসা, এতক্ষণ তো গিরিশ ঘোষের ভালোবাসা শুনলাম, কি সুন্দর কথাটা। হ্যাঁ রে শালা, এসেছে এসেছে রে শালা, এসেছে, আমি দেখেছি রে, দেখেছি দেখেছি। আর স্বামীজি মূর্তিমান প্রেম, স্বামীজির ভালোবাসা, তার কি তুলনা আছে? সাগরের উপমা সাগর, আকাশের উপমা আকাশ, তেমনি স্বামীজির ভালোবাসার উপমা স্বামীজির ভালোবাসা। ভালোবাসার আকর্ষণেই তার জন্ম, ভালোবাসাতেই তার স্থিতি, ভালোবাসার আকর্ষণেই তার দেহ ধারণ থেকে দেহ ত্যাগ পর্যন্ত শুধু দিয়ে যাওয়া, ছবির মতো ভেসে ওঠে অখণ্ডের ঘরে পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তিনি শিশুর বেশে গলা জড়িয়ে ধরে ধ্যান ভাঙাচ্ছেন শিব রূপী স্বামী বিবেকানন্দ। তিনি সত্যদ্রষ্টা ঋষি। তিনি যে অবস্থানে অবস্থান করেন সেখানে কোনো দেহ না, শুধু জ্যোতি জ্যোতি, কোনো নাম রূপের জগতের বাইরে। এই আমরা যেহেতু নাম রূপের জগতে বাস করি, তাই আমরা সমস্ত এই খণ্ড খণ্ড দেখি। এই যে এই সমস্ত কিছু এক সচ্চিদানন্দ, অনন্ত একটা বিরাট জমাট বাঁধা শক্তি, তাকে আমরা কেন দেখি আলাদা আলাদা? সত্য রজ তম এই গুণের সমাবেশে এগুলি পৃথক পৃথক হয়ে যায়। যেমন সাদা আলো যখন স্ফটিকের মধ্যে দিয়ে আসে তখন তা বিচ্ছুরিত হয়ে 7 ভাগে ভাগ হয়ে যায়, তেমনি আমরাও পৃথক পৃথক অস্তিত্বে দেখতে পাই। বাস্তবিক তো তা নয়, সে সব একাকার। সেইখানে সেই ঋষিকে তিনি আহ্বান করছেন, কে না পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যিনি কলিকে রক্ষা করবেন। এই কলিতে যিনি সত্য যুগের সূচনা আরম্ভ করবেন, সেই তিনি যাওয়া মাত্র জ্যোতি ঘনীভূত হয়ে সেখানে ঋষির আকার নিচ্ছে। তার গলা জড়িয়ে ধরে তিনি এই মর্ত পৃথিবীকে দেখাচ্ছেন। এই যে বর্ণনাটুকু অপূর্ব অপূর্ব। আমরা যে জগতে বাস করি, কথায় কথায় আমাদের এ নামই মুখে উচ্চারণ করা উচিত নয়। এ নাম সদা শুভ কারক, সদা শুভ কারক। এ নাম আমাদের অন্তরে অন্তরে জপ করা উচিত, যাতে আমাদের মন স্বচ্ছ হয়। সেই স্বচ্ছ অন্তরে আমরা তাকে অনুভব করতে পারি। সেই মূর্তিমান প্রেম স্বামীজি। স্বামী ব্রহ্মানন্দজি মন্তব্য করেছেন, স্বামীজির ছিল সব প্রেমের দৃষ্টিতে কাজ। আমরা তাতে দাগ বুলাচ্ছি মাত্র, তাও হয়ে উঠছে না। এ কথাটা আবার বলছেন কে না স্বামী ব্রহ্মানন্দ রাখাল মহারাজ, যিনি ব্রজের রাখাল ছিলেন, যিনি যুগে যুগে অবতারের সঙ্গী, যিনি ঠাকুরের মানস পুত্র, তিনি একথা বলছেন আমরা দাগ বুলোচ্ছি। শেষ সেবক কানাই মহারাজ স্বামীজির সেবা করতে করতে ক্লান্ত হয়ে তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। স্বামীজি দীর্ঘক্ষণ স্থির হয়ে শুয়ে থেকেছেন, যাতে না ক্লান্ত সেবকের ঘুম ভাঙে। স্বামীজির শিষ্য অচলানন্দজি লিখছেন, স্বামীজি যখন তার শিষ্যদের বাবা বাবা বলে সম্বোধন করতেন, তখন যে কি আনন্দ হতো তা বলে বোঝানো যাবে না। স্বামীজির ভালোবাসার সংস্পর্শে অল্পক্ষণের জন্যেও যারা এসেছেন, তারা আর কখনো তা ভুলতে পারেননি, বর্ণনা করতে পারেননি তার গভীরতা। তা সুতরাং আবার রবি ঠাকুরের একটা কবিতার কথা মনে পড়ে যায়, এটা পারমিতার খুব প্রিয় গান। আধেক ধরা পড়েছি গো আধেক আছে বাকি, বিশ্ব জোড়া ফাঁদ পেতেছ কেমনই দিই ফাঁকি। আধেক ধরা পড়েছি গো আধেক আছে বাকি। আমরা এখনো কি পুরোপুরি ধরা পড়েছি, না আমাদের মন এখনো এই পার্থিব বিষয় রসের প্রতি ধাবিত হয়? আবার তিনি কৃপা করে ঊর্ধ্বমুখী পুকুর খাল বিলের জলকে সূর্য যেমন
তার স্বভাবেই উপর থেকে আকর্ষণ করে, তেমনি তিনিও তো কৃপা করে গুরু শক্তি আমাদের আকর্ষণ করছে, তাও মাঝে মাঝে মন গড়িয়ে যায়। আর মনে পড়ে যাচ্ছে স্বামীজিকে সেখানে বলা হতো বাবু বিবিদের ফুর্তি করবার জায়গা, আর আমেরিকা থেকে তারা সমস্ত বিষয়, তাদের অর্থ, তাদের মান যশ, তাদের সমস্ত কিছু মানে স্ট্যাটাস, সব কিছু ছেড়ে তারা এই ত্যাগী সন্ন্যাসীর পেছনে চলে এসেছে। এই ভারতবর্ষ, তখনকার ভারতবর্ষ, যা কিনা একেবারে কুসংস্কারে, একেবারে ভুলে ভরা, চারিদিকে শুধুমাত্র অশিক্ষা কুশিক্ষা, এইরকম তারা চলে এসেছেন। আর মানুষ কি বলেছে, মেয়েদের নিয়ে এখানে নাকি ফুর্তি করা হচ্ছে। আসলে এটা এখন আমরা বুঝতে পারি, যার যেমন দৃষ্টি সে তো জগৎকে সেভাবেই দেখে। তাদের সেই বোধ, সেই উচ্চতা, উচ্চ দৃষ্টিই নেই যে ভালোবাসা মানেই তাদের কাছে বাবু বিবিদের ফুর্তি। তাই যখন স্বামীজির ভালোবাসার কথা পড়ি তখন মনে হয় আমাদের প্রাণের ভেতরটা যেন ছটফটিয়ে জ্বলে ওঠে। তাই তো স্বামীজি বলছেন, ওই একজনের প্রেমে সারা বিশ্ব আমাকে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। আমরা ভালোবাসতে জানি জানি না, না আমরা ভালোবাসতে জানি, আর না আমরা ভালোবাসা পাই। আমরা যেটা পাই সেটা হচ্ছে আসক্তিরই নামান্তর, এবং আমরা সেটাই দিয়ে থাকি। তো বেলুর মঠে এইটাই আজকে আমাদের শেষ প্রসঙ্গ। এক মাতাল মাঝে মাঝে আসতো আর হই হই করে নাচ গান করতো, তাকে জয় মা কালী বলে ডাকা হতো। একদিন, আর এটা ভুলে গেলে চলবে না, এখন আমরা কিন্তু যেরকম দেখছি মঠ, তখন সেরকম ছিল না। আমার আজও মনে পড়ে ছোট্টবেলায় যখন বাবার সঙ্গে যেতাম, বাবা মায়ের সঙ্গে, সে আজ থেকে যে কত বছর আগের কথা মনে পড়ে না, বোধহয় 50 বছর আগের কথা। তখন আমি রিসরায় থাকতাম। তা সেই তখন মঠের একদম যেখানে একদম বাইরের গেট, তারপর থেকেই কিন্তু চাষাবাদ হতো, সবজি চাষ হতো বহুদিন অবধি। তারপর তো এখন চারিদিকে কনস্ট্রাকশন হয়ে গেছে, আরো নতুন নতুন গেট হচ্ছে, আরো কত রকম। তা সেই মাতালকে জয় মা কালী বলে ডাকা হতো। একদিন মঠে স্বামীজি তার দোতলার ঘরে আছেন, এমন সময় হঠাৎ জয় মা কালীর আবির্ভাব। তারপর নেচে গেয়ে সে সবাইকে খুব হাসিয়ে চলে গেল। স্বামীজি তার নিজের ঘরে থাকলেও মঠে কোথায় কি হচ্ছে সব টের পেতেন। একটু পরে খোঁজ নিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, যে তোদের এত আনন্দ দিয়ে গেল তাকে কি দিলি? যখন বলা হলো তাকে 4 আনা দেওয়া হয়েছে, তখন স্বামীজি রেগে গিয়ে বললেন, কি, যে লোকটা লাখ টাকার আনন্দ দিয়ে গেল তাকে মাত্র 4 আনা দিয়েছিস? তারপর 1 টাকা দিয়ে বললেন, আর 4 আনা মানে কিন্তু অনেক টাকার সমান, এখন আমাদের এখনকার হিসেবে অনেক টাকা 4 আনা মানে। এবার সেই তখন স্বামীজি 1 টাকা দিয়ে বললেন, যা, যে লোকটাকে এই টাকাটা দিয়ে আয় আর ভালো করে খেতে বলিস। স্বামীজিকে মাতালকে মদ খাওয়ার জন্য টাকা দিতে দেখে তো সাধুরা অবাক। স্বামীজির শিষ্য মন্মথনাথ গঙ্গোপাধ্যায় স্মৃতিচারণ করছেন, একবার ট্রেনে যাচ্ছেন, একটি স্টেশনে গাড়ি থেমেছে। কানাই মহারাজ, পরে স্বামী নির্ভয়ানন্দ এসে খোঁজ খবর নিচ্ছেন। একটি মুসলমান ফেরিওয়ালা চানা সিদ্ধ বিক্রয় করছেন। স্বামীজি যে কম্পার্টমেন্টে ছিলেন তার সামনে বারবার আনাগোনা করছে। অমনি স্বামীজি ব্রহ্মচারীকে ডেকে বললেন, ছোলা সেদ্ধ খেলে বেশ হয়, বেশ স্বাস্থ্যকর জিনিস। স্বামীজির মনোভাব বুঝে ব্রহ্মচারী তাকে ডেকে একটি ঠোঙা নিলেন। জিনিসটির দাম হয়তো 1 পয়সা, কিন্তু স্বামীজি তাকে কিছু সাহায্য দিতে চান বুঝে ব্রহ্মচারী তাকে দিলেন একটি সিকি। স্বামীজি তাকে ডেকে জিজ্ঞেস করলেন, কিরে, কত দিলি? ব্রহ্মচারী বললেন, আগে 4 আনা। তিনি বলে উঠলেন, ওরে, ওতে ওর কি হবে, দে দে, একটা টাকা দিয়ে দে।
ওর ঘরে বউ আছে, ছেলে পিলে আছে। একটু পরে বললেন, আহা, আজ বোধহয় বেশি কিছু হয়নি, তাই দেখছিস না ফার্স্ট সেকেন্ড ক্লাসের সামনে ফেরি করছে। ছোলা অবশ্য কেনা হলো, ওই পর্যন্তই, দাঁতেও কাটলেন না। জয় রাম কৃষ্ণ। আমরা এরকম করলে আমাদের বাড়িতে সংসারে লোকে তেড়ে উঠবে রে রে করে। কিন্তু এই যে দরদ, এই দরদ যদি এক কণাও, এক বিন্দু আমাদের প্রাণে জাগে, তাহলে আমরা ধন্য হয়ে যাব। আসলে আমরা ওই পাটোয়ারি বুদ্ধি নিয়ে চলি। এই পাটোয়ারি বুদ্ধি ভাবে আমাদেরকে দেখবে, যিনি দেখবার তিনি দেখছেন, তাও আমাদের মনে হয় না বাবা, আমরা নিজেদেরটা নিজেরা না দেখলে কে দেখবে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। কিন্তু সেটা যদি একেবারে ঠিক ঠিক হয়, ঠাকুর কিন্তু বলছেন গৃহস্থকে সঞ্চয় করতে। কিরকম, মানে ঠাকুরের কথাগুলি প্রত্যেকটা বোঝবার। ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন যে দেখো, নেমন্তন্ন বাড়িতে গেলে যে ছেলে নিজে পাত খুঁজে খেতে বসতে পারে, তার দিকে মা অত ধ্যান দেয় না, শুধু দেখে নেয় খাচ্ছে, ব্যাস ঠিক আছে। আর যে ছেলে মা মা করে পেছন পেছন ঘোরে, মা তাকে সঙ্গে করে নিয়ে খেতে বসে, তাকে খাইয়ে পর্যন্ত দেয়। জয় মা, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আবার আমাদের দেখা হবে 8টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে। জয় রাম কৃষ্ণ।